বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের বহু কালো অধ্যায় আমরা জানি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে যে নজিরবিহীন গুম এবং নৈরাজ্যের রাজত্ব কায়েম হয়েছে তা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। মাত্র 17 মাসের ব্যবধানে দেশ থেকে প্রায় 6,000 মানুষ সম্পূর্ণভাবে নাই হয়ে গেছে। এই বিশাল সংখ্যার মানুষ কোনো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যায়নি, বরং তারা রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিকল্পিত নির্মূল অভিযানের শিকার। এই ভয়ানক পরিস্থিতির মধ্যেই সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নড়ে চড়ে বসেছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে মানবাধিকার সংরক্ষণের আহ্বান জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশের মাটি থেকে হাজার হাজার মানুষ উধাও হয়ে গেল, তখন এই আন্তর্জাতিক মোড়লদের ভূমিকা কি ছিল? 6,000 মানুষের দীর্ঘশ্বাসের পর এখন অ্যামনেস্টির এই চিঠি আদতে কোনো গুরুত্ব বহন করে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে ভয়ের সংস্কৃতি চালু হয়েছে তা এক কথায় ভয়াবহ। পরিসংখ্যান বলছে, এই স্বল্প সময়ে বিরোধী মতের, বিশেষ করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর প্রায় 6,000 নেতাকর্মী এবং সমর্থক নিখোঁজ হয়েছেন। এরা কোনো গোপন সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন না, এরা ছিলেন সমাজের প্রকাশ্য মানুষ, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই। এদের মধ্যে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের পরিচিত মুখ। এই মানুষগুলো হঠাৎ করেই নাই হয়ে গেলেন, অথচ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নির্লজ্জের মতো বলে যাচ্ছে তারা কিছুই জানে না। একটি স্বাধীন দেশে যখন হাজার হাজার নাগরিক নিখোঁজ হয় এবং রাষ্ট্রযন্ত্র নির্বিকার ভূমিকা পালন করে, তখন বুঝতে বাকি থাকে না যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটানো একটি সিস্টেম্যাটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক গুম, যে শব্দটি নিয়ে এতদিন ধরে ইউনূস ব্যবসা করে গেল। গত 1.5 বছর ধরে গুম কমিটি হলো, গুম কমিটির রিপোর্ট হলো, কত কিছু হলো, কিন্তু তার 1.5 বছরে, মানে 17 মাসে এই যে 6,000 মানুষ নিখোঁজ হলো, আরো কত শতজন যে কারাগারে মারা গেল, তা নিয়ে ইউনূসের কোনো কথা নেই। পুলিশ বা সেনাবাহিনী কাউকেই গ্রেপ্তার দেখায়নি, কোনো মামলা হয়নি, আদালতের কোনো নির্দেশনা নেই, অথচ মানুষগুলো নেই। এই নীরবতা প্রমাণ করে যে রাষ্ট্র নিজেই এই গুমের নেপথ্যে কারিগর, অথবা তারা এই অপরাধের দায় মুক্তি দিচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিঠি একটি উল্লেখযোগ্য ঘটনা বটে, কিন্তু এর সময়সীমা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যাকে আমি বলছি গণপরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এই চিঠিতে সংস্থাটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের চিঠিতে বাক স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। সংগঠনের অধিকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাংবাদিক এবং সমালোচকদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে। আনিস আলমগীরকে এখন জাস্ট, সে শুধু কথা বলতে পারে, কথা বলে বলে, এবং এই সরকারের মানে ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছে বলে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির মামলা দেওয়া হয়েছে। চিঠিতে বলছে এসব ব্যাপারগুলোই মত প্রকাশকে দমিয়ে রাখছে। চিঠিতে জোর দেওয়া হয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা রয়েছে এবং আগামী সপ্তাহগুলো এর পরীক্ষা। হাস্যকর, আগামী সপ্তাহগুলোর পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো, এই হুঁশ দেরিতে হয়ে গেছে অনেক। 6,000 নিখোঁজের ঘটনার সঙ্গে আপনি যদি যোগ করেন সাংবাদিকরা যারা বন্দী আছে, তারা মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ আরো আছেন, শাহরিয়ার কবির আছেন, তৌফিক ইলাহি মুক্তিযোদ্ধা আছেন, সাবেক প্রধান বিচারপতি রয়েছেন বন্দী, সবাই অশীতিপর। 17 মাসের শাসন পার হয়ে গেছে, তারপর এখন অ্যামনেস্টির ঘুম ভেঙেছে যে তাদেরকে অন্যায্যভাবে আটক রাখা হয়েছে। অ্যামনেস্টির এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই বা প্রশংসা করি, কিন্তু নির্বাচনের চাপের ফল হতে পারে এটা, কিন্তু এই চিঠি আরো আগে আসা উচিত ছিল। অ্যামনেস্টির এই চিঠির আগে
আরও 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিভিকাস, ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর ইউনূসকে যৌথ চিঠি দিয়েছিল। সেই চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গুম খুনের বিচার নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। সংস্থাগুলো উল্লেখ করেছিল যে তথাকথিত জুলাই বিপ্লবের পর সরকার কিছু পদক্ষেপ নিলেও নিরাপত্তা খাত সংস্কারহীন রয়ে গেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার চলছে। তারা র্যাব বিলুপ্তির কথা বলেছিল, ডিজিএফআই এর ক্ষমতা সীমিতকরণের কথা বলেছিল, গুমকে অপরাধ হিসেবে দণ্ডনীয় করা এবং জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারের দাবি তুলেছিল। তারা সাইবার নিরাপত্তা আইনের সংশোধন, সাংবাদিকদের হয়রানি বন্ধ, রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবর্ষণ রোধের কথা বলেছিল। কিন্তু ডক্টর ইউনূস এই চিঠিগুলোর প্রতি কোনো সাড়া দেয়নি, যা তার শাসনের দায়িত্বহীনতাকে আরও প্রকট করেছে। এই নীরবতা শুধু আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করছে না, বরং দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে বাড়িয়ে তুলছে। এই মানবাধিকার সংকট, এখন যে সংকটটা চলছে, তার মূলে রয়েছে সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্স, যা জুলাই আগস্টের আওয়ামী বিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে। এই অধ্যাদেশ অনুসারে হত্যাকাণ্ড ছাড়া অন্যান্য অপরাধ যেমন আগুন দিয়ে দগ্ধ করা, ধর্ষণ, লুটপাট কোনো বিচারের আওতায় আসবে না এসব, যদি তাতে মৃত্যু না ঘটে। এমনকি প্রাণহানির ক্ষেত্রেও থানা বা আদালতে সরাসরি মামলা করা যাবে না, শুধু জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দিতে হবে। কমিশন যদি বলে ঘটনাকে রাজনৈতিক প্রতিরোধের অংশ এই বলে সার্টিফাই করে, তাহলে কোনো বিচার হবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া যাবে বলছে তারা। হাস্যকর। একদিকে অপরাধকে বৈধ বলে মেনে নিচ্ছে, অন্যদিকে ক্ষতিপূরণের ব্যবস্থার কথা বলা হচ্ছে, যা ট্যাক্স প্রদানকারী নাগরিকের টাকায় চলবে। এটি মানবাধিকার কমিশনকে সুপ্রিম অথরিটিতে পরিণত করেছে, যা ভবিষ্যতে বিতর্কের জন্ম দেবে অবশ্যই। এই অধ্যাদেশ শুধু অতীতের অপরাধকে ঢেকে দিচ্ছে না, বরং ভবিষ্যতের লঙ্ঘনকে উৎসাহিত করছে। কারণ বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে 5 আগস্টের পরে। এই 5 আগস্টের পরের সকল হত্যাকাণ্ডকে তারা বৈধতা দিয়ে দিচ্ছে। ইউনূস সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করলেও দেশের অভ্যন্তরে তারা একটি পুলিশি এবং প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্র কায়েম করছে। 6টি মানবাধিকার সংস্থা তাদের চিঠিতে স্পষ্ট যা উল্লেখ করেছিল তার কিছুই মানেনি, বরং পরামর্শগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই রাজনৈতিক শূন্যতার সুযোগে দেশে উগ্রবাদী গোষ্ঠী এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। জামায়াত বিএনপি ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছে এবং জামায়াত এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, তারা যে কোনো সময় ক্ষমতায় আসবে। শুধু তাই নয়, হিজবুত তাহরির, আল কায়েদার মতো সংস্থাগুলো বাংলাদেশে এখন কাজ করছে, আর তার মধ্যে 6,000 মানুষ নাই হয়ে গেছে। নিখোঁজদের পরিবার থানা, আদালত আর মানবাধিকার কমিশনের দ্বারে দ্বারে ঘুরছে, তখন রাষ্ট্র তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি, তা কেবল আওয়ামী লীগের জন্য বিপদ বলে মনে করছেন? পুরো রাষ্ট্রের জন্য একটা দীর্ঘস্থায়ী ক্ষত। এই সব কিছুর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বলছে তারা কিছু জানে না। এই শূন্যতার সুযোগে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো জামায়াত বিএনপির ভেতরে তারা বিরাট আশ্রয় নিয়ে একদম রাষ্ট্রকে তো দুর্বল করছে, রাজনীতিকেও দুর্বল করে দিচ্ছে। এই নীরবতা দায় এড়ানোর মতো। উন্নয়ন এবং স্থিতিশীলতার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু যে শাসনে স্বাধীনতার পর সবচেয়ে বড় গুমের অভিযোগ উঠেছে, সেটা কি অস্বীকার করতে পারবে? অ্যামনেস্টি এবং অন্যান্য সংস্থার চিঠি এখন তাদের হয়তো হুঁশ ফিরছে, কিন্তু দেরি হয়ে গেছে। এই 6,000 নাই হয়ে যাওয়া মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে জমে থাকা প্রশ্নের প্রতীক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য সংস্থার চিঠিতে এই সরকারের টনক নড়বে বলে মনে হয় না, কারণ এই সরকার ক্ষমতায় টিকে আছে এই ভয়ের রাজত্ব কায়েম করে। 6,000 মানুষের নিখোঁজ হওয়ার ঘটনাকে তারা হয়তো পরিসংখ্যান হিসেবে দেখছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে গুমের তালিকা কখনো চিরদিন চাপা থাকে না। আজ যারা নেই তারা কেবল সংখ্যা নয়, তারা এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং মানবতার বিরুদ্ধে ঝুলে থাকা প্রশ্ন। ডক্টর ইউনূসের শাসনামলে মানবাধিকারের যে বিপর্যয় ঘটেছে তা আন্তর্জাতিক মহলের দায় সারা চিঠিতে শুধরাবে না। এর জন্য প্রয়োজন রাষ্ট্রের জবাবদিহিতা। কিন্তু রাষ্ট্র যখন নিজেই ঘাতকের ভূমিকায় অবতীর্ণ, আইন করে খুনের বৈধতা দিচ্ছে, তখন ন্যায় বিচারের আশা তো অরণ্যেরোদন। অ্যামনেস্টির চিঠি হয়তো সরকারের ফাইলে জমা থাকবে, কিন্তু নিখোঁজ 6,000 মানুষের স্বজনদের হাহাকার
এই সরকারের তথাকথিত মানবিক ইমেজের মুখে একটা কি বলবো বলেন তো, মুখোশটা তো উন্মোচন হওয়া দরকার। মানবাধিকার বলে এত চিৎকার করেছিল আওয়ামী লীগের আমলে এই সরকার, ইউনূস, তার সহযোগীরা। আজ সবাই মানবাধিকার বলতে শুধু নিজেদের অধিকারটা বুঝতে পারতেছে, বাকিরা আর মানুষ নয়। এই তো পরিস্থিতি।